হ্যালো, আমাদের হাত বাড়ালে ইচ্ছে গ্রুপে আজকে একটা বিশেষ বিষয় নিয়ে একটু আলোচনা হয়েছে। তো আমার মনে হলো সেই বিষয়টা বেশ গুরুত্বপূর্ণ। মানে আমি পুরোপুরি আলোচনাটা করে উঠতে পারিনি। তো সবার প্রশ্নের প্রেক্ষিতে আমার ইচ্ছে ছিল যে এটা একটা লাইভে এসে বলার। সবাই আসুক, তারপর আমরা শুরু করবো। দু একজন আসুক, সবাই আসুক, সবাই পরেই শুনতে হবে, কারণ দুম করে এসেছি, সবাই অবশ্যই প্রেজেন্ট নেই, বুঝতে পারছি। কিন্তু এক্ষুনি না এলেও হচ্ছিল না, মানে ওই গুছিয়ে আসতে গেলে আমার লাইভ আসা হবে না বা ভিডিও করাও হবে না। রোজই ভাবছি করব 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 করব, কিন্তু হয় না। কাজেই এখন না হলে আভি নেই তো কভি নেই। তাই আমরা এখনই আসবো, এখনই বলবো। বিষয়টা হচ্ছে সাইকোলজিক্যাল ম্যালনারিশমেন্ট। মেসেজ এবং কোয়েশ্চেন আনসার সেশন অন আছে। যদি কারোর কোনো প্রশ্ন থাকে, 3টে সেগমেন্টে আমরা আলোচনা করব আজকে সাইকোলজিক্যাল ম্যালনারিশমেন্ট বাচ্চাদের। একটা হচ্ছে ম্যালনারিশমেন্টের কারণ, আর একটা হচ্ছে ম্যালনারিশমেন্টের সিমটম কি করে বুঝতে পারবো, এবং বড়দের ক্ষেত্রে মানে অ্যাডাল্টদের যে ম্যালনারিশমেন্ট থাকতে পারে সেটা আমরা কি করে হ্যান্ডেল করব। হ্যাঁ, তো এই 3টে জিনিস নিয়ে আমরা আলোচনা শুরু করব। দু একজন এসছে, হ্যাঁ জিনাত হাত তুলেছে, খুব ভালো কথা। আমরা জাস্ট 2-1 মিনিট নিচ্ছি, 2-1 মিনিটই নেবো, কারণ খুব বেশিক্ষণ লাইভও হবে না, হয়তো 15-20 মিনিটের লাইভ পড়জোর। লেট আস সি। শুরু করি। মোটামুটি আচ্ছা 12 জন দেখছি, বেশ। আজকের দুটো পোস্ট দিয়েছি ফেসবুকে, সেখান থেকেই বিষয়ের উৎপত্তি। তার আগে হাত বাড়ালেই ইচ্ছে গ্রুপে আমরা কিছু আলোচনা করছিলাম, যার বিষয় হচ্ছে বাচ্চাদের সাইকোলজিক্যাল ম্যাল নারিশমেন্ট। বড় একটা টার্ম, কিন্তু সেরকম কঠিন কিছু ব্যাপার নয়। খুব স্বাভাবিকভাবে বলতে গেলে যে আমরা এখন সকলেই স্বাস্থ্য সচেতন, ডায়েট ইত্যাদি নিয়ে ভাবনা চিন্তা করি। এমনকি বাচ্চাদেরও মানে ডায়েটিশিয়ানও পাওয়া যায়, যারা বাচ্চাদের ডায়েট স্থির করে দেন, তারা কোন বয়সে কোনটা খাবে কোনটা খাবে না, প্রোটিন, কার্বোহাইড্রেট ইত্যাদি, ফ্যাট, সমস্ত কিছুর তুল্যমূল্য একটা অনুপাত ঠিক করে দেন। কিন্তু এই শরীরের ডায়েটের সাথে সাথে কোথাও একটা মনের ডায়েট প্রয়োজন বলে আমার মনে হয়। তার কারণ অন্য কিছু নয়। সবসময় একটা কথা তো আসেই যে আমাদের ছোটবেলায় তো কোনো সাইকোলজিক্যাল ডায়েটের প্রয়োজন হয়নি, এখন কেন? এইখানেই প্রশ্নটা, যে এখন কেন উত্তরে আমরা যে খাবার মানসিক শারীরিক সবই স্বাভাবিকভাবে পেয়েছি, তার অনেকটাই এখনকার বাচ্চারা পায় না। মানে একটা পরিস্থিতির সাথে কিভাবে কোপ করবে, কিভাবে মানিয়ে নেবে, কি করে যুদ্ধ করবে। তাদের এত প্রোটেক্টিভ প্যারেন্টিং, তারা একা একা বাইরে যায় না, একা একা একটা দোকান থেকে একটা জিনিস তাদের আনার কোনো সুযোগ নেই। বন্ধুদের সাথে কিছু হলে সেটা তারা একা একা সলিউশন করার, সমাধান করার জায়গায় থাকে না। তাহলে একটা বাচ্চা আমরা কিভাবে এনশিওর করবো যে একটা বাচ্চা সাইকোলজিক্যালি স্ট্রং হবে? কারণ হেলথ ভালো করতে গেলে এক্সারসাইজ করতে হয়, ভালো খাবার খেতে হয়, তাহলে ইমিউনিটি বাড়ে। আমরা জানি, আমরা কোভিডের সময় থেকে ইমিউনিটি নিয়ে প্রচুর চর্চা করেছি। হাত বাড়ালে ইচ্ছের যে বইটা, সেখানে আমরা সাইকোলজিক্যাল ইমিউনিটি নিয়ে কথাও বলেছিলাম, যে যখন একটা সমস্যায় গিয়ে পড়ছি, একটা মানে আমার একটা গ্রেভ সিচুয়েশন, একটা সিরিয়াস পরিস্থিতি তৈরি হচ্ছে, যেখানে আমাকে হয়তো আমি ডিপ্রেশনের শিকার হচ্ছি, বা কোনো সময়তে আরো কঠিনতর কোনো মানসিক কোনো সমস্যায় পড়ছি। কিন্তু তার আগে কি আমরা তো অন্ততপক্ষে মানে হাই ব্লাড প্রেশার বা ডায়াবেটিসের মতো রোগগুলোকে বা কোলেস্টেরলের মতো রোগগুলোকে কিছুটা হলেও ডায়েটের মাধ্যমে কন্ট্রোল করার চেষ্টা করি। তাহলে কেন সাইকোলজিক্যাল সমস্যাগুলো নয়? কিছুটা তো আমাদের হাতে থাকে, মানে সম্পূর্ণটা নয়, অবশ্যই প্রয়োজন হলে মেডিকেশনে যেতে হবে, সাইকোলজিস্ট বা সাইকিয়াট্রিস্ট দেখাতে হবে।
কিন্তু তার আগের তো কিছু ধাপ থাকে, বিশেষ করে পেরেন্টিং এর ক্ষেত্রে। সাইকোলজিক্যাল ম্যালনারিশমেন্ট খুব কঠিন শব্দ শুনতে লাগলো, আমরা খুব সহজ করে ব্যাপারটা এবার বোঝার চেষ্টা করি। প্রথমত, একটি শিশু যখন সে বড় হচ্ছে তার শেখার কিছু ধাপ আছে, কিন্তু এখন আমাদের প্রত্যেকটা শেখাই হয় স্কুলিং বা ট্রেনিং এর মাধ্যমে। অর্থাৎ একটা আমরা যেভাবে একটা অন্তপক্ষে সুযোগ ছিল গাছে ওঠার, সাঁতার কাটার, সাইকেল চড়া শেখার বা এইগুলো, সেই সুযোগটা আজকে শিশুর কাছে নেই। আজকে তার কাছে সবকিছুই ট্রেনিং। সে ফুটবল খেলা শিখছে, সেটা ট্রেনিং। নাচ গান স্কুলের মাধ্যমে যা শিখছে, সাঁতার শিখছে, মানে ক্যারাটে শিখছে, সবকিছুতে সে ট্রেনিং প্রাপ্ত হচ্ছে। সেখানে আনন্দ, যদি প্রশ্ন করি এখানে যে কজন বাবা মা আছেন, যে আনন্দের উৎস তার জীবনে, তার ভালো লাগছে, এই উৎস কোথায়? এবং একই সঙ্গে শিক্ষা বলতে পুঁথিগত শিক্ষার বাইরে অন্য কোনো জিনিস সে গ্রহণ করছে, অ্যাকসেপ্ট করছে, জানছে, এই সুযোগটাই বা তার কোথায়? বা কার কার কাছে কি কি ধরনের এরকম সুযোগ রয়েছে বলে বাবা মায়েরা মনে করছেন? এখানে যে প্রসঙ্গে সাইকোলজিক্যাল ম্যালনারিশমেন্টের কথাটা উঠে এলো সেটা আগে বলি, যে এখনকার বাচ্চাদের জেদি হয়ে যাওয়া। সব বাচ্চাই শোনা যায় ভীষণ জেদি, ভীষণ রাগ করে, কথা শুনতে চায় না, শুয়ে পড়ছে, মাথা ঠুকে দিচ্ছে, এই যে কথাগুলো আমরা প্রতিনিয়ত শুনতে থাকছি, এটার তো একটা উৎস আছে কোথাও। মানে সত্যি সত্যি কি দুম করে একটা গোটা জেনারেশন হঠাৎ করে ভীষণ ইরিটেবল, ভীষণ বিরক্ত, ভীষণ জেদি হয়ে গেছে? কোথাও কি কোনো মানে পরিবর্তন আমাদের মধ্যে আসেনি? বা একটা বাচ্চা সে সারাক্ষণ মোবাইল দেখছে, কেন দেখছে? মোবাইলের সমস্ত কন্টেন্ট খারাপ তা নয়, কিন্তু একটা বাচ্চা যদি অনবরত মোবাইলের মতো কোনো ডিভাইসে অভ্যস্ত হয়ে যায়, তার ফলে কি হয়, তার অন্যান্য জিনিস শেখার যে প্রবণতা স্বাভাবিকভাবে সেটা কমে যায়। মানে এটা খুব স্বাভাবিক একটা ব্যাপার যে প্রচন্ড ভালো ভিজুয়াল, মোবাইলে আমরা যা কিছু দেখছি খুব ভালো ভিজুয়াল, একদম জাঙ্ক ফুডের মতো। যেরকম রাস্তাঘাটের খাবার খেতে আমাদের ভীষণ ভালো লাগছে, যখন তখন অর্ডার দিয়ে আমরা একটা বাইরের রেস্টুরেন্টের খাবার আনিয়ে নিচ্ছি বা খাচ্ছি, অ্যাট দ্য সেম টাইম আমাদের আর একটা ঘটনা ঘটছে, সেটা হচ্ছে যে আমরা সবসময়তেই বাচ্চারা বিশেষ করে মোবাইলে যে কন্টেন্ট গুলো দেখছে সেগুলো এই জাঙ্ক ফুডের মতো আমাদেরকে সবসময় আকর্ষণ করছে, আমরা আকর্ষিত বোধ করছি, বাচ্চারা আকর্ষিত বোধ করছে। এখন জাঙ্ক ফুড আমরা মানে এই ব্যালেন্সটা ভীষণ জরুরি, মাঝে মধ্যে নিশ্চয়ই প্রয়োজন, মানে মাঝে মধ্যে জাঙ্ক ফুড একদম খাবো না, খেতে দেবো না এরকম নয়, কিন্তু তার বাইরে কোথাও একটা এরকম জায়গা থাকা প্রয়োজন যেখানে আগে হেলদি ডায়েট, আগে হেলদি নিউট্রিশন, তারপরে আমি জাঙ্ক ফুডের কথা ভাববো। বা দু একদিনের রিল্যাক্সেশনের জন্য, যেরকম আজকেও বললাম, মেক আ রুটিন, ব্রেক আ রুটিন। আমরা হেলদি ফুড খাবো, সাইকোলজিক্যাল ফুড, তবে তো একদিনের জন্য একটা ব্রেক নেব। আমি সারাদিন অনেক কিছু রিসিভ করছি, আমি অনেক কিছু একটা বাচ্চাকে দিচ্ছি, অনেক কিছু, মানে অনেক কিছু বলতে এখানে কিন্তু এডুকেশন মানে পড়াশোনা অর্থে নয়, আমি বলছি অনেক কিছুগুলো কি কি, আমি সেটাতে আসছি সেই প্রসঙ্গে, মানে সাইকোলজিক্যাল নারিশমেন্টের বিষয়গুলো কি কি হতে পারে সেই প্রসঙ্গে আসছি। এখানে একটু জল খেয়ে নিই। এখানে কতগুলো প্রশ্ন জিজ্ঞেস করা, আমি কোশ্চেন আনসার সেশনটাও ওপেন রেখেছি এই কারণে যে কতগুলো প্রশ্ন আমাদের জানার ভীষণ দরকার, উত্তর বা প্রশ্ন জানার দরকার আছে। আপনারা কি ভাবছেন এটা নিয়ে? এক, যদি কারোর এখানে এরকম কেউ থেকে থাকেন যে বাচ্চা মোবাইলে আসক্ত, প্রচুর মোবাইল দেখে, সেই বাচ্চার বাবা মায়েরা কি ভাবছেন যে বাচ্চা মোবাইল কেন দেখছে, বা যদি মোবাইলটা আমি নিয়ে নিই সেক্ষেত্রে তার হাতে কি কি অপশন থাকছে, যে অপশনগুলো তার হাতে আপনি দিতে পারছেন সেইগুলো হচ্ছে তার নারিশমেন্ট। যেমন প্রকৃতির যত্ন নেওয়া, গাছের কাছে যাওয়া, ফুলের কাছে যাওয়া, যেমন গল্পের বই, যেমন কোনো
কোনো অ্যাক্টিভিটি যেটাতে বাচ্চা আনন্দ পাচ্ছে, সেটা ছবি আঁকা হতে পারে, সেটা ক্রাফট বানানো হতে পারে, সেটা এরকমও হতে পারে যে সে আপনার সাথে কিছুটা সময় কাটাতে পছন্দ করছে, সেটার জন্য সে হয় বই গোছাচ্ছে, নয় ঘর পরিষ্কার করছে, এরকম যে কোনো কিছু হতে পারে। কিন্তু আমরা যখন সচেতন ভাবে একটা বাচ্চাকে নারিশমেন্ট দেওয়ার চেষ্টা করছি, আমরা কিভাবে সেই নারিশমেন্ট দিতে পারি। প্রথম পয়েন্ট বলেছি, প্রকৃতির কাছে বাচ্চাকে নিয়ে যাওয়া, প্রকৃতির সঙ্গে শিশুর পরিচয় করিয়ে দেওয়া। এই কাজটা আমাদেরকেই অবশ্যই হাতে ধরে করতে হবে। এটার অনেক পদ্ধতি আছে, যেমন ছোট ছোট বীজ থেকে অঙ্কুরোদ্গমের পদ্ধতি দেখানো, অনেক স্কুল করে থাকে, খুব কিছু কিছু স্কুল আছে। কিন্তু বাড়িতে আমরা কি এটা ভেবে দেখি যে একটা বাচ্চার হাতে কটা বীজ ধরিয়ে দিয়ে, সেটা ছোলা হতে পারে, সেটা ধনে হতে পারে, বা যে কোনো ধরনের মেথি খুব ভালো স্প্রাউট করে, এই জাতীয় যে কোনো বীজ তাদের হাতে ধরিয়ে দিয়ে স্প্রাউটিং এর পদ্ধতিটা শেখানো। সে ধীরে ধীরে দেখবে একটা গাছ থেকে কিভাবে দুটো পাতা বেরোয়, তারপরে সেই দুটো পাতা ভাগ হয়ে গিয়ে সেখান থেকে আর দুটো পাতা বেরোয়, তারপরে আস্তে আস্তে কি করে গাছটা বেড়ে ওঠে। এই যে নারিশমেন্ট, সেটা তো সে স্বাভাবিকভাবে পাচ্ছে না, আমাকে দিতে হচ্ছে। দ্বিতীয়ত, একটি বাচ্চা মোটামুটি সে যখন থেকে ভালোভাবে কথা বলতে শিখছে, তখন থেকে তার কিন্তু একটা পরিষ্কারভাবে ভাবনা চিন্তার দক্ষতা তৈরি হয়েছে যে কোনো বিষয়ে। তো আমরা যখন একবিংশ শতাব্দীতে উপস্থিত হয়েছি এবং আমাদের চিন্তা ভাবনার অনেকাংশেই অনেক পরিবর্তন হয়েছে বা পরিবর্তন প্রয়োজন আছে আমাদের আগের প্রজন্মের থেকে, মানে আমাদের বাবা মারা যেভাবে শিখিয়েছেন আমাদের, সেরকম মানে সেই ভাবনাগুলো থেকে অনেক ক্ষেত্রেই আমরা সরে এসেছি এবং সরে আসা প্রয়োজন বলে সরে এসেছি। যেমন ধরুন পোশাক আশাক বা গায়ের রং বা এমন কিছু যে যেখানে আমরা বাচ্চাকে এমন কিছু শেখাতে চাইছি, এমন কিছু জানাতে চাইছি যে ভাবনাটা সমাজের আর 5টা ভাবনার থেকে ভিন্নতর। আজকে আমরা একটা বিষয়ে কথা বলছিলাম, সেই বিষয়টা একটুখানি তুলে আনি। ধরুন সিঙ্গেল প্যারেন্ট ফ্যামিলি, আমরা সিঙ্গেল প্যারেন্ট ফ্যামিলিকে আমাদের আগের জেনারেশন, আমাদেরও অনেকে আমাদের জেনারেশনের অনেকেই ব্রোকেন ফ্যামিলি বলে পরিচয় দিয়ে থাকি বা বলে থাকি যে আহারে বাবা নেই বা মা নেই, একজন কেউ আছেন। একটি বাচ্চার কাছে যদি আমি এই ভাবনাটা তুলে ধরি, একটা সিঙ্গেল প্যারেন্ট ফ্যামিলি মানে একটা গোটা ফ্যামিলি, এই ভাবনার আমার কাছে প্রথম এসেছিল ভাবনা সহজিয়া আখির হাত ধরে, শতাব্দীর মেয়ে। সেখানে সহজিয়ার তখন 5 বছর বা 6 বছর বয়স। সহজিয়া লিখেছিল যে একটা পরিবার একটি বাচ্চা বা একটি মা অথবা বাবাকে নিয়ে হতে পারে, মানে একজন বাচ্চা একজন বাবা বা মাকে নিয়ে হতে পারে। একটি পরিবার একজন বাচ্চা মা বাবাকে নিয়েও হতে পারে। একটি পরিবার একটি মাত্র মানুষকে নিয়েও হতে পারে, যদি সেই মানুষটি মনে করেন যে তিনি নিজে একটা পরিবার। কাজে পরিবার বিভিন্ন ধরনের হতে পারে এবং এই চিন্তা ভাবনার যে সূত্রপাত, সেই চিন্তাটা যদি আমরা বাচ্চার মধ্যে পুট করতে পারি, সেটা এক ধরনের নারিশমেন্ট। এইখানে আমাদের বোঝার, আমাদের জানার, আমাদের কোথাও একটা গিয়ে ভাবার প্রয়োজন আছে যে বাচ্চাকে আমি যে চিন্তার সঙ্গে পরিচয় করতে চাইছি। অনেক ক্ষেত্রেই এরকম শুনেছি যে বাচ্চা স্কুল থেকে বা অন্য পরিবার, অন্য পরিবেশ থেকে সে জেনে আসছে, সে শিখে আসছে যে গায়ের রং সম্বন্ধে কোনো ভুল ধারণা, মানে ফর্সা কালো এগুলো নিয়ে ভুল ধারণা। আমি কি বাচ্চাটির সঙ্গে বসছি, আমি কি তাকে এমন গল্প, এমন কবিতা, এমন সাহিত্য, এমন সিনেমা নাটকের সাথে পরিচয় করিয়ে দিচ্ছি যেখান থেকে সে নতুন কিছু শিখছে, সে নতুন ভাবে ভাবতে শিখছে? সেটাও তো এক ধরনের নারিশমেন্ট। আমার স্কুল কি আমাকে শেখায় যে বাচ্চাকে যে স্কুলে আমি পাঠাচ্ছি সেই স্কুল কি আমাকে পরিবার সম্বন্ধে সচেতন করছে, সিঙ্গেল প্যারেন্টিং সম্বন্ধে সচেতন করছে, বা এটা কি স্কুল শেখাচ্ছে যে একজন বাচ্চা আর একজন বাচ্চাকে তার গায়ের রং নিয়ে, তার সৌন্দর্য নিয়ে, তার বাহ্যিক আবরণটা নিয়ে ব্যঙ্গ বিদ্রুপ করতে পারে না? স্কুল কি এটা আমাদের শেখায়? আমরা কি আমাদের বাচ্চাদের আলাদা করে শেখায়? কতজন শেখায়? তাহলে কি পেলাম আমরা? পরিবেশ নিয়ে ভাবনা কতটা স্কুল থেকে পাচ্ছে, একটা বাচ্চা কতটা সচেতন হচ্ছে যে জল আজ থেকে 20 বছর 30 বছর পরে আমরা আদৌ পাবো কিনা।
সেটাও তো নারিশমেন্ট একটা বাচ্চার জন্য। এবং এই ব্যাপারে তাকে সচেতন করে দিতে, একটা 5 বছরের বাচ্চাও সচেতন হবে যে জল একটা খুব স্বাভাবিক প্রাকৃতিক সম্পদ, সেটাকে আমাদের আজ থেকে 20 বছর আগে কিনে খেতে হতো না, আজকে আমাদের প্রায় সকলকেই সেটা কিনে খেতে হচ্ছে বা কিছু না কিছু অর্থ ব্যয় করতে হচ্ছে জলের পেছনে। কেন? হয়তো কঠিন মনে হচ্ছে, কিন্তু বাচ্চারা এত তাড়াতাড়ি অ্যাডপ্ট করে জিনিসগুলো, আমরা দিতে পারছি কিনা সেটা শুধুমাত্র অপেক্ষা। তো আমরা কি গল্প তাকে পড়াচ্ছি, সেই গল্পের কন্টেন্ট কি, আবারও একই কথায় ফিরে আসি, সেই যে সাহিত্য, যে গল্পের সাথে আমরা পরিচয় করিয়ে দিচ্ছি, যে সুয়োরানী, যে দুয়োরানীর কথা বলছি, সেখানে কি শেখানো হচ্ছে যে রাজা সুয়োরানীকে বেশি ভালোবাসেন কারণ সুয়োরানীকে সুন্দর দেখতে? বা সেখানে কি শেখানো হচ্ছে যে রাজকুমারী কোনো একটা রাজপ্রাসাদে বন্দী হয়ে আছেন, রাজকুমার সেখানে ঘোড়ায় চড়ে যাচ্ছেন এবং সোনার কাঠি রূপোর কাঠি ছুঁয়ে রাজকন্যার ঘুম ভাঙিয়ে তাকে উদ্ধার করে আনছেন? তাহলে আমি কি বাচ্চাকে একটা ভুল পুষ্টি, ভুল খাদ্য দিচ্ছি না? আমি কি বাচ্চাকে শেখাচ্ছি না যে রাজকুমারীকে উদ্ধার করতে হয় আর রাজকুমার উদ্ধার করে? আমি কি বাচ্চাকে শেখাচ্ছি না যে একজন রানী, সে যদি ফর্সা হয়, সুন্দর হয়, তাহলে সে রাজার আদরের সুয়োরানী হয়, আর একজন রানী সে যদি তথাকথিত ভাবে সুন্দর দেখতে না হয়, তাহলে সে দুয়োরানী হয়? যখন আমি শেখাচ্ছি একটা বাচ্চাকে, যখন আমি গল্প পড়াচ্ছি, রূপকথার প্রয়োজন আছে, আমি কিন্তু রূপকথাকে প্রশ্ন করছি না, সেই জায়গাতে আমি আসছি, কিন্তু রূপকথার যে কন্টেন্ট, সেই কন্টেন্টের ঠিক ভুল এটা তাকে চিনিয়ে দেওয়ারই কি কোথাও একটা প্রয়োজন নেই? মানে একজন রাজা, তার 2 থেকে শুরু হয় রানী, তার 5টা 7টা রানীও হতে পারে। যতক্ষণ না আমি আমার বাচ্চাকে এটা শিখিয়ে দিচ্ছি, বুঝিয়ে দিচ্ছি যে এটা একটা সময়কার প্রচলিত জীবনের ছবি, সেই সময়টা এখন চলে গেছে, এটা এখন সত্যি নয়। কারণ বাচ্চা কিন্তু এটাই স্বাভাবিকভাবে ভাবতে শিখছে যে আমি মেয়ে, সেক্ষেত্রে আমার এইগুলো করণীয়। সেটাও এক ধরনের ম্যালনারিশমেন্ট। কারণ আমি শিশুকে শেখাতে পারছি না যে আমরা যে সমাজ ব্যবস্থায় এখন এসে উপস্থিত হয়েছি, আমরা আগামীতে যে স্বপ্নটা দেখবো, আমরা আগামীতে যে সমাজ ব্যবস্থা তৈরি করব, সেখানে এই বিভেদটা রাখলে চলবে না। সেটা আমার পুত্র সন্তানকেও যেমন শেখাতে হবে, আমার কন্যা সন্তানকেও শেখাতে হবে। তা নইলে যখন আমি মা হিসেবে বা আমি বাবা হিসেবে অপর পক্ষের অ্যাবিউজ, শারীরিক বা মানসিক নিগ্রহ সহ্য করছি, আমার শিশুকে আমি ম্যালনারিশ করছি, আমি দুর্বল করে দিচ্ছি শারীরিকভাবে। তার মানসিক ইমিউনিটি, যেটা বলছিলাম প্রথমে, মেন্টাল ইমিউনিটি, সাইকোলজিক্যাল ইমিউনিটি, প্রতিরোধ করার ক্ষমতা কমে যাচ্ছে যখন বাচ্চা দেখছে তার বাবা অথবা মা নিগ্রহের শিকার এবং তিনি সেটা সহ্য করছেন। একটা বাচ্চা যখন তার ক্লোজেস্ট অ্যাডাল্টকে অত্যাচারিত হতে দেখছে, তখন কিন্তু সে শিখছে যে অত্যাচারিত হওয়া একটা স্বাভাবিক ঘটনা, কোনো জেন্ডার বায়াস নেই এখানে। এবং এই যে অত্যাচারিত হওয়া যখন স্বাভাবিক ঘটনা হিসেবে সে দেখছে, সে সাইকোলজিক্যালি ইমিউন কি আর থাকছে? সে কি সাইকোলজিক্যালি, মানে তাকে কি আমরাই সাইকোলজিক্যালি ভীষণ ভালনারেবল বানিয়ে দিচ্ছি না, দুর্বল বানিয়ে দিচ্ছি না তার পরিবেশের কাছে? তাকে শিখিয়ে দিচ্ছি না কোথাও একটা যে এটুকু অত্যাচার বাবা সহ্য করে নিতে হয়, একটু মানিয়ে নিতে হয়? তারপরে সে যখন সাইকোলজিক্যালি ভেঙে পড়ছে, বা আজকের যে শিশু খুব মানে কোট আনকোট সহজে ডিপ্রেশনের শিকার হচ্ছে, খুব সহজে সে যখন একটা মানসিক সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছে, আমরাই কি তাকে সেই দুর্বলতার দিকে ঠেলে দিইনি? আমরাই কি তাকে শিখিয়ে দিইনি যে কোনটা স্বাভাবিক আর কোনটা অস্বাভাবিক? অথচ সমাজ ব্যবস্থা পাল্টে গেছে, কিন্তু আমরা নিজেদেরকে পাল্টাতে পারছি না। কোথাও না কোথাও এই ভাবনাগুলো তার মধ্যে ইনপুট করা, সেটাও সাইকোলজিক্যাল নারিশমেন্ট। ভাবতে শেখানো, সঠিক চিন্তাকে তার মধ্যে প্রবেশ করানো। এইখানে দ্বিতীয় প্রশ্নে মানে আসছি, যেটা পুষ্পিতা জিজ্ঞেস করেছিল, পুষ্পিতা প্রেজেন্ট আছো কিনা জানি না, সেটা হচ্ছে যে একজন অ্যাডাল্ট, বাবা মা বা যে কোনো ম্যাচিওর অ্যাডাল্ট, তিনি কি করে বুঝবেন তিনি নিজে ম্যালনারিশড কিনা? আমি কি করে বুঝবো যে আমি সাইকোলজিক্যালি ম্যালনারিশড কিনা? এটার জন্য আমার একটু বৃত্ত বাড়ানোর প্রয়োজন আছে, বহু মানুষের সঙ্গে কথা বলার প্রয়োজন আছে, প্রভাবিত হওয়ার জন্য না, নিজেকে যাচাই করার জন্য। আমি যেটা ভাবছি সেটা কতদূর ঠিক ভাবছি,
আমার চিন্তা ভাবনার মধ্যে কোনো রিগ্রেশন, কোনো পিছিয়ে পড়া কোনো চিন্তা থেকে যাচ্ছে কিনা, এই জায়গাটাও ভাবানোর প্রয়োজন আছে। এবং আমি যখন নিজে একজন অ্যাডাল্ট হিসেবে বাচ্চার কাছে নিজেকে এইভাবে প্রেজেন্ট করব যে আমি চাইছি নিজের পরিবর্তন, আমি চাইছি নিজে পরিবর্তন করতে নিজেকে, আমি তো বাচ্চাকে এটাই শেখাবো যে পরিবর্তন খুব স্বাভাবিক একটা ঘটনা, আমরা সবাই ভুল করি, আমরা সবাই দোষে গুণে মানুষ, কিন্তু অ্যাকসেপ্টেবিলিটি থাকা প্রয়োজন যেটা ভুল। সুকৃতি সুকৃতি এবং শ্রীপর্ণা দুজন দুটো বড় কমেন্ট করেছে, আস্তে আস্তে পড়ি। শ্রীপর্ণা লিখেছে, আমি যেমন এটা বোঝাই পৃথিবী যতটা মানুষের ততটাই অন্য প্রাণীদের। একদমই তাই। অন্যান্য জীবজগতের ও কাজেই তুমি অন্য প্রাণীদের অকারণ আঘাত করো না, কারণ অন্য প্রাণীরাও আমাদেরকে অকারণ আঘাত করে না। মানুষই একমাত্র প্রাণী যে সম্পূর্ণ অকারণে তারই প্রজাতির কাউকে হত্যা করে বা মাস কিলিং যেটাকে বলে, সে প্রসঙ্গে আমি এখন যাচ্ছি না। এখন যেটা প্রসঙ্গ সেটা হচ্ছে, আবারও বলছি যারা নতুন এলে, সাইকোলজিক্যাল ম্যালনারিশমেন্ট ইন চিলড্রেন। বাচ্চাদেরকে আমরা সার্বিকভাবে তাদের গ্রোথের জন্য সব রকমের ডায়েট প্রোভাইড করার চেষ্টা করে থাকি, কিন্তু আমাদের বাচ্চারা কোথাও গিয়ে মেন্টালি একটু ভালনারেবল হয়ে যাচ্ছি বলে প্যারেন্টসরা অনেকেই অভিযোগ করেন বা নিজেরাও একটু বিপদগ্রস্ত হয়ে পড়েই জানান যে বাচ্চা অনেকগুলো সিমটম আছে এখানে। 1 নম্বর যেটা আমার কাছে মনে হয় সেটা হচ্ছে যে স্পেস, মানে একটা বাচ্চা যে স্পেসে বিলং করছে, যে স্তরে সে রয়েছে, সেই জায়গাটার যে মানুষগুলো তার সাথে সে কানেক্ট করতে, রিলেট করতে পারছে না। এটা বড় সমস্যার জায়গা। এবং অনেক সময় দিয়ে আমরা অ্যাডাল্টরা সেটা বুঝতে পারি না। আমরা বুঝতে পারি না যে একটা বাচ্চার নিডটা ঠিক কোথায়। তার কারণ মানে লিসেন কেয়ারফুলি, উই ডোন্ট লিসেন টু চিলড্রেন কেয়ারফুলি। আমরা ওদের কথাগুলো শুনছি না, আমরা ওদের যে জগৎটা, ওদের যে কথাগুলো, সেগুলোকে বোঝার চেষ্টা করছি না। এবং কেন করছি না, এখানে যদি আমি একটু আমি এই জন্য ধীরে শুনতে বললাম, স্লো শুনতে বললাম, যে আমরা যে বাচ্চাদের কথা শুনছি না, প্রত্যেকের একটা আলাদা আলাদা কারণ থাকতে পারে। বাচ্চারা যখন প্রশ্ন করছে বা কিছু বলছে, আমরা শুনছি না কেন? এই জায়গাটাতে আমার ব্যক্তিগতভাবে যেটা মনে হয় সেটা হচ্ছে, বাচ্চাদের কথা শুনতে গেলে যে পরিমাণ সময়, ধৈর্য, ইচ্ছে এবং কোনো না কোনো ভাবে মানসিক জোর লাগে, সেটা আমাদের অনেকের কাছেই নেই। সেক্ষেত্রে আমার যেটা সব সময়ের জন্য মনে হয় যে আগে আমাদের নিজেদেরকে স্ট্রেংথেন করার কোথাও একটা প্রয়োজন আছে। আমরা ভালো আছি কিনা, আমরা ঠিক আছি কিনা, কোথাও আমাদের মধ্যে ইনসিকিউরিটিস তৈরি হচ্ছে কিনা, এটা জানার, এটা বোঝার প্রয়োজন আছে। আমাদের ইনসিকিউরিটি যে কত রকম ভাবে বাচ্চার ক্ষতি করে, সেটা যত এই বিষয়টার মধ্যে ঢুকছি তত যেন বুঝতে পারছি যে এটা কতটা ক্ষতি করছে আমাদের। আচ্ছা, এই ক্ষেত্রে বলি, এই যে সাইকোলজিক্যাল ম্যালনারিশমেন্টের কথা বলছি, কেন এই প্রসঙ্গটা আসছে বারবার? আসছে বাচ্চাদের সিমটম গুলোর জন্যই। যেটা প্রথমত বললাম, ইরিটেবিলিটি। একটা বাচ্চা ক্রমাগত বিরক্ত হয়ে যাচ্ছে এবং সে ক্রমাগত না ফোনের কাছে ফিরতে চাইছে। আমরা জিজ্ঞাসা করছি না, আমরা জানতে চাইছি না যে কেন বাচ্চারা ফোনের কাছে ফিরতে চাইছে। তার কাছে কি অন্য কোনো অপশন নেই? অনেকেই আমাকে বলেন, গল্পের বই কিনে দিয়েছি, বাড়িতে এটা আছে, বাড়িতে ওটা আছে, কিন্তু কোনো কিছুই নেয় না, শুধু ফোনটাই নিতে চায়। এইবার যদি আরেকটু গভীরে গিয়ে প্রশ্ন করি, আর ডিপ প্রবিং করি, যে এই যে এতগুলো অপশন, সেগুলো বাদ দিয়ে ফোনটাই কেন নিতে চাইছে, তারও তো কিছু উত্তর রয়েছে। এবং এটা একটা প্রুভেন ফ্যাক্ট, এটা আপনারা হয়তো নিজেরাও খেয়াল করে দেখবেন, যে বাচ্চার একটা প্যাশন তৈরি হয়ে গেছে, যে বাচ্চা কোনো একটা জিনিসকে ভালোবাসতে শিখে গেছে, সে কিন্তু ফোনের প্রতি অতটা অ্যাডিক্টেড থাকে না। মুশকিলটা হচ্ছে বাচ্চাকে ওই প্যাশন অব্দি পৌঁছে দেওয়া, মানে এক কথায় বলতে গেলে ঘোড়াকে ওই জল অব্দি পৌঁছে দেওয়া, ওই অব্দি নিয়ে যাওয়াটা সবচেয়ে কঠিন কাজ। এবং সেখানে আমরা পিছিয়ে পড়ছি, তার কারণ হচ্ছে আমরা সবকিছুই বাচ্চাকে ঘাড়ে ধরে বেঁধে শেখানোর চেষ্টা করছি, একটা নিয়ম।
আমরা কোথাও একটা গিয়ে নিজেদের ছেলেবেলাটা ভুলে গেছি এবং ক্রমাগত একটা আমাদের উপর একটা প্রেশার কাজ করছে। এটাও একটা মানে বোঝার মতো বা ভেবে দেখার মতো জিনিস। আমরা কোথাও গিয়ে ভবিষ্যৎ নিয়ে বোধহয় বড্ড বেশি চিন্তিত। যদি এখন আলোচনার মধ্যে আনি যে একটি বাচ্চাকে, আমি একটু আগে পোস্টে দিয়েছি যে কারণে, এমন বাবা মাও রয়েছেন 1.5 বছর বয়স থেকে বাচ্চাকে লেখা শেখানোর চেষ্টা করছেন, 2 বছর বয়স থেকে বাচ্চাকে লেখা শেখানোর চেষ্টা করছেন। খুব অ্যাবসার্ড লাগছে হয়তো শুনতে, কিন্তু সত্যি কথা। কেন করছেন? কোথাও কি কোনো ইনসিকিউরিটি কাজ করছে যে আমার বাচ্চা লেখা শিখতে পারবে না? আমরা 5 বছর 6 বছর বয়সে লেখা শিখে যে জায়গায় মানে কিছু না কিছু শিক্ষা তো অর্জন করেছি, সেখানে সত্যি কি 1.5 বছর 2 বছর 3 বছর বয়সেও লেখা জোর করে শেখানোর প্রয়োজন আছে? অবশ্যই আমাদের এডুকেশন সিস্টেম ফল্টি। আমাদের এডুকেশন সিস্টেম আমাদের যা শেখাচ্ছে মারাত্মক ক্ষতি করছে। কারণ দেখুন, আমাদের এডুকেশন সিস্টেম এখনো আজ থেকে 20 বছর 25 বছর আগেকার নিয়মে চলছে। সেই রোড লার্নিং মুখস্থ করছে এবং উগড়াচ্ছে। এই সিস্টেমে শিখে আজ থেকে 25 বছর 20 বছর পরে এরা কি করবে? মুখস্থ বিদ্যা দিয়ে একটা সময় অবধি আমরা চাকরি পেয়েছি, মুখস্থ বিদ্যা দিয়ে একটা সময় অবধি আমরা কেরিয়ার তৈরি করেছি, কিন্তু আপনারা কেউ যতজন প্রেজেন্ট আছেন এবং আপনারাও অন্যদের সাথে কথা বলুন, অন্য বাবা মায়েদের জিজ্ঞেস করুন না, সত্যি কি তারা মনে করেন যে আজ থেকে 20 বছর পরে এরকম কোনো চাকরি এই পৃথিবীতে থাকবে যেখানে মুখস্থ বিদ্যা দিয়ে যে কেরিয়ার অপশন, ডিগ্রি ইত্যাদি দিয়ে যে কেরিয়ার অপশন, সেগুলোর কোনো প্রয়োজনীয়তা থাকবে? আমাদেরকে তো বাচ্চাদের ইমোশনাল কোশ্চেন বাড়াতে হবে। যন্ত্রের তো একটাই জিনিস থাকবে না, এআই এর কাছে হয়তো একটাই জিনিস থাকবে না বা অনেক সময় লাগবে আসতে, সেটা হচ্ছে ইমোশন, এমপ্যাথি। বাচ্চাকে অন্য বাচ্চার সাথে এমপ্যাথাইজ করতে শেখান, সে সেই এমপ্যাথি স্কিল দিয়ে আর্ন করবে। আমাদের ক্লাসে আমরা করেছি লিসনিং স্কিল, শুনতে শেখান। আজকে একজন কাউন্সেলর শুধুমাত্র শোনার স্কিল দিয়ে, তিনি শোনেন, নন জাজমেন্টাল হয়ে এমপ্যাথাইজ করে শোনাটাকে প্রসেস করেন। তার কাজটাই ওটা, একটা মানুষের কথা শুনে সেই কথাগুলোকে প্রসেস করে তাকে কিছু সাজেশন দেওয়া। সেই সাজেশনটা উনি দিচ্ছেন তার লিসনিং স্কিলের উপর ভিত্তি করে। আমি কি ভেবে দেখছি আমার বাচ্চার লিসনিং স্কিল কেমন বা আমার লিসনিং স্কিল কেমন, আমার আপনার স্পিকিং স্কিল কেমন, আমি কথা বলতে কেমন পারছি? কারণ একটা মানুষ যখন আর একটা মানুষকে দেখছি, বিচার করছি, আমরা তো করেই ফেলি বিচার, তার অনেকাংশ আমার কথার উপর ভিত্তি করে। আমি কি আমার বাচ্চার এই দক্ষতাগুলোর উপর জোর দিচ্ছি? বাচ্চাকে শুনতে শেখাচ্ছি, বাচ্চাকে বলতে শেখাচ্ছি। কেন শুধু পড়া আর লেখাপড়াটাকে এত আক্ষরিক অর্থে নিয়ে কোনো নারিশমেন্টই হতে পারে না, সাইকোলজিক্যাল বা যে কোনো কিছু। হ্যাঁ, রেজিনাদি 3.5 বছর বয়সের আগে বাচ্চাদের ফিঙ্গার গ্রিপই তৈরি হয় না, এবং অনেক বাচ্চার ক্ষেত্রে 3.5-এও তৈরি হয় না। তাও 3.5-এ যখন তৈরি হচ্ছে, সেখানে তুলি, সফট ক্রেয়ন, এই জাতীয় জিনিস হাতে দেওয়া উচিত, যেগুলো বাচ্চার মোটর স্কিল, ফাইন মোটর স্কিল গুলো ডেভেলপ করতে সাহায্য করবে। এত কিছু মানে বোঝার দরকার নেই। মানে আমি জিনিসপত্র ঘাঁটছি, একটা মোল্ড কিছু করছি, ক্লে দিয়ে কিছু বানাচ্ছি, বা যদি সম্ভব হয় মাটি যদি দিই, যদি কারোর পক্ষে সম্ভব হয় আসল মাটি, সেইগুলো দিয়ে সে কিছু বানাচ্ছে, সেটাই তার স্কিল। বাবা মায়ের বাচ্চাদের শয়তানি বা প্রশ্ন ইগনোর করার জন্য কিন্তু তারা নিজেরাই তাদের হাতে ফোন তুলে দেয়। আপনার কি মনে হয়? আমার কি মনে হয়, আমি সম্পূর্ণ সহমত যে বাচ্চাদের শয়তানি বলবো কিনা জানি না, কিন্তু বাচ্চাদেরকে আমরা নিজেরাই গৃহবন্দী করে রেখেছি। মানে ওরা কিন্তু বাইরে যাচ্ছে না এরকম নয়, আমরা ওভাবেই তো বড় করছি যে সে বাইরে যেতে পারছেন না, বাইরেটা যাওয়ার মতো নেই। তারপর আমি ঘরের মধ্যে আর একটা ঘর বানিয়ে ফেলেছি মোবাইলে। সেই মোবাইলটা তার হাতে তুলে দিচ্ছি, যেখানে এমন একটা জগৎ, যেখানে প্রচুর রং, প্রচুর গতি, প্রচুর ঘটনা ক্রমাগত ঘটে চলেছে, এবং বিরামহীন ভাবে সেই জগৎটা তার হাতে তুলে দিয়ে তারপরে বলছি সুইচ ইট অফ বা কেড়ে নিচ্ছি। সবসময় তুই জিজ্ঞেস করি, যদিও এটা আজকের বিষয় নয়, আজকের বিষয় সাইকোলজিক্যাল ম্যালনারিশমেন্ট এবং তার ফলশ্রুতি হিসেবে মোবাইল অ্যাডিকশন। আমি কোনোভাবেই বাচ্চাদেরকে গান পয়েন্টে দাঁড় করাচ্ছি না, বাবা মাকেও গান পয়েন্টে দাঁড় করাচ্ছি না। আমার কথাটা হচ্ছে ইন্টারাকশনের কথা হোক, এই বিষয়গুলো নিয়ে কথা হোক। প্যাশন অবধি কি করে পৌঁছে দেব, এই ব্যাপারে শ্রীপর্ণা সম্ভবত
জিজ্ঞাসা করেছে প্যাশন অবধি কি করে বুঝবো বাচ্চার কোনটা প্যাশন, সেটার জন্যই তো এই নারিশমেন্টের প্রসঙ্গ। বাচ্চাকে নিয়ে আমি নদী দেখতে যাচ্ছি, বাচ্চাকে নিয়ে আমি গাছ দেখতে যাচ্ছি, শুধু গাছ দেখতে গিয়ে আমার আশেপাশে 10টা গাছ আছে, সেই 10টা গাছে 10 রকম পাতা আছে, তার গঠন কি আমি শেখাচ্ছি? বাচ্চার সবুজ যখন সে দেখছে, 10টা গাছে 10 রকমের সবুজ আছে, শুধু ধান খেতে গেলেই সে 4-5 রকমের সবুজের শেড দেখতে পাবে, আমি কি তাকে ধান খেতে অব্দি নিয়ে যাচ্ছি? আচ্ছা, প্রকৃতির প্রশ্ন থেকে যদি সরে আসি, আমি কি তাকে এমন কোনো অভ্যাসের দিকে নিয়ে যাচ্ছি যে অভ্যাসটা শুধুমাত্র আনন্দের? একটা কবিতা বলে বলছি তুই বল শুনি, একটা গান করে বলছি তোমার মনে আছে বলো তো। দিস ইজ সো ডিসগাস্টিং, মানে আমি বলতে চাই না এভাবে, কিন্তু জাস্ট একটু ভেবে দেখুন, কেউ আপনাকে একটা গান শুনিয়ে বলছে একটু করে দেখাও তো, শুধুমাত্র এইটুকু ভেবে দেখুন। টু লিভ ইন এ চাইল্ডস শুজ ভীষণ কঠিন একটা কাজ। প্রত্যেকটা জিনিস যেটা আনন্দের হওয়ার কথা ছিল, সেটা প্রত্যেকটা জিনিসকে আমি লার্নিং প্রসেস বানাতে চাইছি, সবকিছুই শেখাতে চাইছি। আমাদের এই ভয়ানক রোল প্লেইংটা, মানে আমি একটা পজিশনে আছি, বাবা মা শিক্ষক ইত্যাদি, এবং আমি শেখাচ্ছি, আমি দিচ্ছি, আমি করাচ্ছি, আমি করাবো, এই জায়গাটা থেকে বেরিয়ে আসতে হবে। একটা 2-way কমিউনিকেশন, নারিশমেন্টের প্রথম সাইকোলজিক্যাল নারিশমেন্টের একদম বেসিকটা হচ্ছে কমিউনিকেশন, যেটাই হচ্ছে সেটা 2-way কমিউনিকেশন হোক। বাচ্চা আপনাকে প্রশ্ন করলে আপনিও বাচ্চাকে প্রশ্ন করুন। একটি প্রশ্ন করার বাচ্চা বাবা জয়েন করেছে, বাচ্চা আপনাকে প্রশ্ন করলে আপনি উত্তর তো দেবেনই, এট দ্য সেম টাইম আপনিও বাচ্চাকে প্রশ্ন করুন। ও কিন্তু সেটা চায়, এরকম নয় যে সে ওটা চায় না, ওর সেই চাহিদাটা আমরা পূরণ করতে পারছি না। এবং আমি সত্যি সত্যি প্রশ্ন করছি, বুকে হাত রেখে বলুন যে কতজন এখানে আছেন যারা যে কোনো একটা, আমি 4-5টা পদ্ধতি বললাম, তার মধ্যে যে কোনো একটা ফলো করছেন? কতজন আছেন যারা একটা সঞ্চয়টা তুলে নিয়ে 4টে কবিতা নাটকের মতো করে প্রেজেন্ট করে বাচ্চাকে শুধু আনন্দ দিতে চাইছেন, শেখাতে চাইছেন না চলো বাবা লুকোচুরি মুখস্থ করি না, মানে লুকোচুরি পড়ছি, এবং লুকোচুরি পড়তে গিয়ে তার যে ছবিটা, তার যে কথাগুলো, তার যে ইমোশনটা বাচ্চাকে ধরিয়ে দেওয়ার চেষ্টা করছি। লিচু চোর পড়তে গিয়ে শুধু তার রিদমটাকে ধরানোর চেষ্টা করছি, মুখস্থ করানোর, পারফর্ম করানোর চেষ্টা করছি না। সত্যি করে বুকে হাত দিয়ে বলুন কতজন এখানে আছেন? যদি থাকেন তাহলে তার বাচ্চা স্বাভাবিকভাবে শিখবে, তাকে বলতে হবে না, তুমি বলো। তার কাছে বলাটাই আনন্দ, কারণ সে যখন শিখে যাবে, সে যখন পূর্ণ হয়ে যাবে, আপনা আপনি সেটা ওভারফ্লো করে যাবে। এইটা মোটামুটি একটা বাচ্চা 2 বছর থেকে 5 বছর অব্দি অন্তত পক্ষে সে শুধু পরিবেশ থেকে শিখবে। তার পরিবেশে এমন জিনিসপত্র ছড়ানো থাকবে, এবং এর সাথে ফিনান্সের, টাকা পয়সার কোনো সম্পর্ক নেই, তার পরিবেশে এমন সমস্ত জিনিস ছড়ানো থাকবে যে জিনিসগুলো থেকে সে শুধু শিখবে। লেখা শেখাবেন, অ্যালফাবেট তৈরি করে ফেলে রাখুন, কোনো মানে অন্য কোনো কিছু কেনার প্রয়োজন নেই। কাগজ, প্লেন অ্যান্ড সিম্পল একটু মোটা কাগজ কিনে সেটাকে, মানে 2টো কার্টিজ পেপার কিনলে মানে 20 টাকায় কাজটা মিটে যায়। বাংলা শেখাতে চাইছেন অনেকেই বলেন, নারিশমেন্ট প্লাস এডুকেশন, কিন্তু টিচিং নয়, শেখাচ্ছি না, আপনা থেকেই এডুকেশন হচ্ছে, পরিবেশ থেকে। অনেকেরই এটা সমস্যা বাংলা শেখানো নিয়ে, যে যেটা বলছিলাম, যে কার্টিজ পেপার বা আর্ট পেপার, ভালো একটু মোটা আর্ট পেপার, দরকার হলে কালারফুল পেপার কিনে 2 ইঞ্চি বাই 2 ইঞ্চি করে কেটে নিয়ে অ থেকে চন্দ্রবিন্দু পর্যন্ত লিখে দিন একটা পেপারে, এবং একই সাথে সেই যে অক্ষরটা আমি লিখলাম, মানে যে বর্ণটা আমি লিখলাম বাংলায়, ধরুন ক এর যতগুলো মাত্রা আছে প্রত্যেকটা লিখে দিন। মানে ক লিখলেন, কা লিখলেন, কি, কু, কু, এবার এটা ওর সাথে উচ্চারণ করুন, উচ্চারণ করে দেখুন তো বাচ্চা শেখে কি না শেখে। এখানে একটা ছোট্ট গল্প, মানে লোক সামলাতে পারছি না বলার। আমরা যখন প্রথম মাত্রা শিখি, আমি আর অরণ্যা, তখন আমরা হাট্টিমা টিম টিম কবিতাটাকে দিয়ে আমরা মাত্রা শিখেছিলাম। মানে হাট্টিমা টিম টিম তারা মাঠে পারে ডিম, যেমন আমরা বলি। তারপরেরটা হচ্ছে হাট্টিমা টিম টিমা তারা মাঠে পারে ডিমা, তাদের খাড়া দুটো শিঙা, তারা হাট্টিমা টিম টিমা। আবার তারপরে যখন হ্রস্বই আসছে, হাট্টিমা টিম টিমি তারা মাঠে পারে ডিমি, তাদের খাড়া দুটো শিঙি, তাদের
তারা হাট্টিমা টিমটিম এইভাবে পুরোটা। এবং মানে এইটা করতে করতে যখন রিতে গিয়ে পৌঁছালাম এবং সেটার উচ্চারণ পদ্ধতি, সেটার মজাটা, কিন্তু আবারও সেটা বলতে গিয়ে যদি বলি তাহলে বলো তো রিটা কেমন, তুমি কি বলবে? হাট্টিমা টিমটিম বলো, কোনটা বলবে? রিটা বলো। হাট্টিমা টিমটিমি, তারা মাঠে পারে ডিমডি, তাদের কাড়া দুটো সিংড়ি, তারা হাট্টিমা টিমটিমি। খুশি হচ্ছ? হ্যাঁ। আর হাট্টিমা টিমটিমও হবে, বলো। হাট্টিমা টিমটিমো, তারা মাঠে পারে ডিমো, তাদের কাড়া দুটো সিংহ, তারা হাট্টিমা টিমটিমো। আচ্ছা, হয়ে গেছে হাট্টিমা টিমটিম। এইরকম ভাবে আর কি বলতে চাইছি। এটা ইংরাজি বাংলা দুটোর ক্ষেত্রেই হতে পারে এবং আরো ছোট ছোট এরকম বিষয় হতে পারে। প্রচুর জিনিস, প্রচুর রসদ আমাদের চারিদিকে ছড়িয়ে আছে, শুধুমাত্র তুলে নেওয়ার অপেক্ষায় আছে। আচ্ছা, এরপর যে বিষয়টাতে যাব সেটা হচ্ছে যে আমি পরিবেশ বলেছি, সাহিত্য বলেছি, এখন একটা এডুকেশনাল লার্নিং প্রসেসেরও বললাম। বাচ্চাকে শুধুমাত্র শেখানোর চেষ্টা করবেন না, ওর পরিবেশে শেখানোর রসদ ছড়িয়ে রাখুন। অন্ততপক্ষে 6 বছর অবধি ওকে বলবেন না পড়তে বসো, করতে বসো, লিখতে বসো, ইনস্ট্রাকশন না দিয়ে চলো করি, চলো করি, এইগুলো শুরু করা। এবং খেলতে খেলতে মানে কাজ করতে করতে একটা বাচ্চাদের দেখবেন প্রবণতাই থাকে যে ওরা একটা কাজ করতে করতে অন্য কাজের দিকে মনোযোগ দেয়, খেলতে খেলতে অনেক কিছু শুনে ফেললো, শিখে ফেললো। এইটা ওদের প্রসেস, আপনাকেই সেই প্রসেসটা অ্যাডাপ্ট করতে হবে। হ্যাঁ, এবার যেটা বলছিলাম যে নতুন ভাবনা, নতুন নতুন যে আমরা নতুন শতাব্দীতে রয়েছি, 2024-এ দাঁড়িয়ে যদি পুরোনো শতাব্দীর চিন্তা ভাবনা নিয়ে চলি, সেই জায়গাটায় গিয়ে আমি তো বাধাপ্রাপ্ত হব। ওকে তো শেখাতে হবে যে তুমি যে জগৎটায় প্রবেশ করছো, যেটা দিয়ে কথা শুরু করেছিলাম, সেই জায়গাটাতে আসি। এমন বই, এমন বিষয় ওদের সাথে ইন্ট্রোডিউস করতে হবে যেটা কোনো স্কুল ওকে শেখাবে না। এখানে সবসময়তেই মানে সমস্ত ইচ্ছের প্রায় সমস্ত সেশনেই আমি বলে থাকি বা কথাতেই বলে থাকি একটি বইয়ের কথা, গুড নাইট স্টোরিজ ফর রেবেল গার্লস। এই বইটায় 100 জন এমন মহিলার কথা আছে যারা সারা পৃথিবীব্যাপী যারা ছড়িয়ে রয়েছেন এবং যারা তাদের জীবনে কিছু না কিছু আলাদা করেছেন, অন্যরকম করেছেন, এবং সেটা লড়াই করে, যুদ্ধ করে তাদের করতে হয়েছে। সেই গল্পগুলো ওদেরকে বলতে হবে, জানাতে হবে। রাজকুমার এলো ঘোড়ায় চড়ে আর রাজকুমারীকে উদ্ধার করে নিয়ে গেল, সেই গল্প থেকে তো আমাদেরকেও বেরোতে হবে। নতুন রূপকথা, রূপকথা যেটা বললাম, রূপকথাকে আমি রূপকথাকে আদ্যন্ত ভালোবাসি। যে কোনো ফ্যান্টাসিমূলক জিনিস আমার অত্যন্ত প্রিয়, কিন্তু তার কন্টেন্ট এবং সেই কন্টেন্টটাকে কিভাবে ডিল করা হচ্ছে। আজকে অনেকের সাথেই কথা হয় ক্ষীরের পুতুল নিয়ে, আমরা এই টেক্সট গুলো নিয়ে অবসেসড। আমি জানি এইগুলোর আগেনস্টে কোনো কিছু বলতে গেলে খুব বিপদ ঘটে, কিন্তু আমাকে এক কথাই বলবেন, কেউ ক্ষীরের পুতুল থেকে আমরা কি শিখি? হোয়াট ইজ দ্য মোরাল অফ দি স্টোরি? সব স্টোরির মোরাল থাকে না, তবুও মানে গল্পটাই এমন যে গল্প থেকে মানে যে গল্পটার মধ্যে যে ডিস্টার্বিং এলিমেন্ট গুলো, সেই ডিস্টার্বিং এলিমেন্ট গুলোকে সরানো যায় না। আমাদের কোনো সাহিত্যে, কোনো গল্পে, কোনো কবিতায় নিজের ওপর ফোকাস আনার কথা বলা হচ্ছে না। সারাক্ষণ মানে এক ধরনের রোম্যান্টিসিজম, একই জিনিসের চর্চা আমরা করে যাচ্ছি। কাজেই আমি যদি ছোট থেকে বাচ্চাকে পজিটিভ অ্যাফার্মেশন না শেখাই আলাদা করে, ওরা কিভাবে শিখবে? সব রূপকথা শিশু সুলভ নয়, একদমই নয়। এবং আমরা অনেক সময়তেই বলে থাকি যে রূপকথাতে এত হিংস্রতা, তার কারণ হচ্ছে বাচ্চাকে বাস্তব পৃথিবীর সাথে পরিচয় করিয়ে দেওয়া। কোন বাস্তবের সাথে আমরা পরিচয় করিয়ে দিতে চাইছি? আমরা এটা মেনে নিতে বলছি যে সৌরানী আর দৌরানির যে জগৎ, সেই জগৎটা সঠিক। আমি কি বাচ্চাকে এটা শেখাতে চাইছি? নাকি শেখাতে চাইছি যে একজন রাজা 7 জন রানীকে বিবাহ করে এনে তাদের 2 জনকে জঙ্গলে রেখে দিতে পারেন, 5 জনকে আদর যত্ন করতে পারেন, সেখান থেকে সন্তানদের এক এক রকম ভাবে ভালোবাসতে পারেন, সেটাই স্বাভাবিক, সেটাই মেনে নেওয়া উচিত, এরকম শেখাতে চাইছি। তো এইরকম বিভিন্ন বিষয় আসবে সাইকোলজিক্যাল ম্যালনারিশমেন্টের মধ্যে, মানে যখন আমরা এগুলো শিখিয়ে ফেলছি। এবং একটি বাচ্চার রুটিনে আমি সবাইকেই মানে অনুরোধ করব যে বাচ্চার রুটিনে কি থাকছে, মানে সকালে উঠছে, স্কুলে যাচ্ছে, স্কুল থেকে ফিরছে, পড়া করছে, নাচে যাচ্ছে, সুইমিং এ যাচ্ছে, ক্যারাটেতে যাচ্ছে,
আবৃত্তি শিখতে যাচ্ছে, গান শিখতে যাচ্ছে, বা ফুটবল কোচিং এ যাচ্ছে, ক্রিকেট কোচিং এ যাচ্ছে, এর বাইরে বাচ্চার কি আছে? এবং সেটা অ্যাজ আর্লি অ্যাজ 3 ইয়ার্স, 3 বছর বয়স থেকে বাচ্চার এরকম রুটিন শুনছি। বাচ্চার হাত ধরে একটা দিনের জন্য শুধু বেরোচ্ছি, মানে রেস্টুরেন্টে খেতেও যাচ্ছি না, শুধু এমনি হাঁটতে যাচ্ছি, আশেপাশের মানুষদেরকে দেখতে যাচ্ছি। আগে যেটা বললাম যে একটা নদী দেখতে যাচ্ছি, একটা কুকুর দেখতে যাচ্ছি, একটা গাছ দেখতে যাচ্ছি, এইগুলো কি মানে আদৌ আমি বাচ্চাকে নিয়ে যেতে পারছি কোথাও? এই সমস্ত বিষয়গুলো নিয়েই হাত বাড়ালেই ইচ্ছেতে বহু আলোচনা করা হয়েছে, কিন্তু শেষ অব্দি বুঝেছি যে বই মানুষ কেনেন কিন্তু বই মানুষ পড়েন না। স্যাডেনিং, কিন্তু কিছু করার নেই, মানে সমস্ত সত্যই তো শেষ অব্দি স্যাডেনিং। তো এই জিনিসটা নিয়ে আরো কথা হোক। সাইকোলজিক্যাল ম্যালনারিশমেন্ট খুব ইম্পর্টেন্ট একটা বিষয়, এবং মোটামুটি সবগুলো যেগুলো যে দিকগুলো নিয়ে আলোচনার কথা হয়েছিল আমি কভার করার চেষ্টা করলাম। এরপরে আরো যদি কোনো প্রশ্ন থাকে সেটা নিয়ে আমি পরবর্তীতে আলোচনা করার চেষ্টা করব। এখানে যে প্রশ্নগুলো, আচ্ছা প্যাশনের দিকে কি করে নিয়ে যাব সেই কথাতেই কিন্তু প্রত্যেকটা কথা বলা, যে বাচ্চার এক্সপোজার বাড়ানো, এই কথাটা একটু বলে নিই। বাচ্চাকে যত বিভিন্ন বিষয়ের সাথে আমি পরিচয় করিয়ে দেব, মানে একটা নতুন বিষয় নিয়ে আলোচনা করছি, নতুন স্পোর্টস একটা খেলা, তার সাথে স্পোর্টস এর কিছু ভিডিও দেখাচ্ছি, স্পোর্টস এর কিছু গল্প বলছি, কিছু স্পোর্টসম্যানের বা স্পোর্টস পার্সনের জীবন সম্বন্ধে বলছি, বা নাচ শেখাতে চাইছি, সেখানে তাদের জীবনী, তাদের কথা, তাদের গল্প, আমি শুধু গল্প বলছি, প্লিজ শেখাতে চাইছি না। যখন আমি শেখাচ্ছি, যখন এই কথাগুলো যখন শেয়ার করছি বাচ্চার সাথে, কতক্ষণ, মানে 15 মিনিট দিনে আমি যখন একটা নতুন জিনিস, নতুন টপিক তার সাথে আলোচনা করছি, তখন সে একটা নতুন জিনিসের প্রতি আগ্রহ পাচ্ছে। আমি যখন গোপীগাইন বাঘাবাইনের মধ্যে একটা সিনেমা নিয়ে তার সাথে আলোচনা করছি, সে তখন সেই সিনেমাটা দেখার আগ্রহ পাচ্ছে। এবং সেটা বিভিন্ন বিষয় হতে পারে, বিভিন্ন, সেটা রান্না নিয়ে হতে পারে, সেটা সেলাই নিয়ে হতে পারে, সেটা যে কোনো, মানে যেটা বললাম স্পোর্টস নিয়ে হতে পারে, ইনস্ট্রুমেন্ট বাজানো নিয়ে হতে পারে। সেই বিষয়টার সাথে আমি একটা কোচিং এ নিয়ে গিয়ে তাকে ভর্তি করে দিচ্ছি, একটা ট্রেনিং সেন্টারে নিয়ে গিয়ে তাকে ভর্তি করে দিচ্ছি। সে কি জানে আবৃত্তি কি, বা সেটা দিয়ে কোথায়, মানে কোন কোন মানুষ সেটাকে চর্চা করে কিরকম স্তরে নিয়ে গেছেন? আমরা মনে করি বাচ্চারা বুঝবে না, আগে শিখবে পরে বুঝবে, কিন্তু বাচ্চারা যেরকম বোঝে অত বোঝা বড়রাও বোঝেন না। বাচ্চাদের এক্সপোজার, বিস্তৃতি, জানার পরিধিটা একটু বিস্তৃত করার প্রয়োজন আছে কোথাও একটা। কি কি সে শিখতে পারে, কি কি সে জানতে পারে, সেই অপশন গুলো খোঁজার প্রয়োজন আছে। একটা বাচ্চা দাবা খেলা কি সেটা বুঝবে, তবে তো সে দাবার প্রতি আগ্রহ পাবে। তার আগ্রহ আছে কিনা এটা জানতে গেলেও তো তাকে সেই জিনিসটার সঙ্গে পরিচয় করিয়ে দিতে হবে। হ্যাঁ, এইখানে একটা জিনিস বলবো, এবং এই বিভিন্ন জিনিসের সাথে পরিচয় করানোর কাজটাই কিন্তু আমরা করছি। ইচ্ছে কোনো ট্রেনিং দেয় না, এবং অনেকে বলা সত্ত্বেও আমি বলেছি যে কখনো আমি ব্যক্তিগতভাবে, কেউ চাইলে তাকে সাহায্য করতে পারি, কিন্তু আমি ব্যক্তিগতভাবে কোনোদিনও ইচ্ছেকে রেগুলার কোনো সেশনে পরিণত করে ফেলবো না। কারণ আমি চাই না কোনো বাচ্চার কাছে ইচ্ছে একটা অভ্যাসে পরিণত হোক। আমরা ওয়ার্কশপ করবো, আমরা সেশন করবো, সেখানে আমরা নতুন নতুন জিনিস শিখবো, এবং বাচ্চাকে শেখাবো যে সে যেন অ্যাডাপ্ট করে তার যেটা ভালো লাগছে সেই বিষয়টা। সেখানে কিন্তু আমাকে বাচ্চা দেখছে। এই যে পরিবেশ থেকে শেখার কথা বলছি, পরিবেশের সবচেয়ে বড় এলিমেন্ট কিন্তু আমি, বাচ্চার পরিবেশের সবচেয়ে বড় এলিমেন্ট কিন্তু আমি মানে যে অ্যাডাল্ট হিউম্যান বিংরা ওর আশেপাশে রয়েছে, তারা কিন্তু সবচেয়ে বড় শিক্ষার রসদ। কাজে সেখানে যদি প্রভূত গন্ডগোল থাকে, আমার ব্যবহারে, আমার শিক্ষায়, আমার প্রকাশে যদি প্রভূত গন্ডগোল থাকে, সেক্ষেত্রে বাচ্চাকে শুধুমাত্র করো বলে করানো সম্ভব নয়। যদি নতুন নতুন জিনিসের সাথে পরিচয় করিয়ে দেওয়ার ইচ্ছা আপনার থাকে, যদি সেই রসদটা আপনি খোঁজেন, আপনাকে একটা এক্সট্রা মাইল তো হাঁটতেই হবে। হ্যাঁ, ফেয়ারি টেল গুলোর অনেক নতুন নতুন ভার্সন হচ্ছে, কিন্তু সবকিছুই ইংরেজিতে। আমরা চেষ্টা করছি বাংলায় সেটাকে নিয়ে আসার। আমি জানি না কতটা কি সাকসেসফুল হওয়া যাবে, কিন্তু সমস্ত যাবতীয় যা নতুন কাজ, মানে রিটেলিং দ্য ফেয়ারি টেলস অ্যান্ড ওয়াচিং দোজ, মানে সমস্ত সাহিত্যগুলোকে আবার রিটেল করা, এই প্রসেসটা এখনো আমাদের এখানে শুরু হয়নি।
এই প্রসেসটা আমরা চেষ্টা করছি মৌখিকভাবে অন্তত পক্ষে বাচ্চাদের কাছে পৌঁছে দেওয়ার, বাচ্চাদেরকে দিয়ে গল্পগুলোকে পাল্টে ফেলার এবং ওদের মধ্যে এমন অভ্যাস তৈরি করা ওরা যাতে অন্তত পক্ষে অন্যরকম ভাবে ভাবতে শেখে। এইটুকুই নারিশমেন্টের বক্তব্য। বাচ্চার হাত থেকে মোবাইল কেড়ে নেওয়ার আগে, বাচ্চার হাত থেকে জাঙ্ক ফুড হিসেবে এই অভ্যাস সরিয়ে নেওয়ার আগে ভাবুন, নিজেকে জিজ্ঞাসা করুন আমি তার বদলে কি দেব, তার বদলে কি দিচ্ছি। কারণ ক্রমাগত আমরা এটা দেখে যাচ্ছি যে এক্সট্রা মাইল হাঁটতে কেউ চান না, এক্সট্রা এফোর্টটা দিতে কেউ চান না। এরকম অনেক অনেক বাবা মায়ের সাথে আমার কথা হয়, তারা প্রশ্ন করেন, উত্তরটা শোনেন কিন্তু কাজটা করেন না। আবার 6 মাস পরে, 1 মাস পরে, 1 বছর পরে একই প্রশ্ন করেন। এরকম বাবা মায়ের সংখ্যা বাড়ছে এবং তাদের হাত ধরার জন্যই, তাদের নিজস্ব সমস্যাগুলো সমাধান করার জন্যই হাত বাড়ালেই দিচ্ছে। যেখানে যদি আমার মধ্যে, অ্যাডাল্টদের মধ্যে কোনো সাইকোলজিক্যাল ম্যালনারিশমেন্ট থাকে সেটাকে আমরা অ্যাড্রেস করতে চাইছি। আজকে এই অবধি, কথাবার্তা অনেক হলো, ভবিষ্যতে আরো হবে। কারোর প্রশ্ন কিছু থাকলে আমি যেটুকু পারলাম চেষ্টা করলাম উত্তর দেওয়ার। যদি আরো কিছু প্রশ্ন থাকে আরো চেষ্টা করব উত্তর দেওয়ার। আমার ফোন নাম্বার পোস্টেও অ্যাড করে দিচ্ছি, আর আছেও অনেকের কাছে 9851419806, হোয়াটসঅ্যাপ এবং কল চাইলে যোগাযোগ করতে পারেন। নমস্কার।